আবারও সেই লুটপাটের ব্যবস্থা ফেরত আসছে, আবারও আপনি নিজের ক্ষমতা বৃদ্ধি করছেন এবং এসালম বা নজরুলদের মতো যারা ব্যাংকিং খাতে যারা আসলে ব্যাংকিং খাতের সাথে কোনো সম্পর্ক নেই, যারা আপনি বললেন যে ব্যাংকিং খাতের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আমি পরিচালক বসায় দিচ্ছি, আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে, এই লোকগুলো এভাবে ফুলে ফেপে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে, এই লোকগুলোকে আবার ব্যাংকিং খাতে নিয়ে আসা হচ্ছে ওই ব্যাংকিং রেজলিউশন একটা সংশোধন করার মধ্য দিয়ে। পুরো পরিকল্পনা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু বিএনপির কোনো যে তারা খুব লজিক্যাল কোনো কারণ জনগণকে দেখাতে পারছে সেরকম না। শুধু তো নিয়োগে দলীয়করণ করা হচ্ছে না, প্রায় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ইতিমধ্যে এগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এবং আপনি এর আগে কি মেরুদণ্ড ছিল? এর আগে ছিল না বলে কি আপনি আবারও ভাঙবেন? যেটা অলরেডি একটা খুবই নাজুক অবস্থায় আছে সেটাকে শক্তিশালী করার কথা, আপনি তো সেটাকে ভেঙে ফেলছেন। যেটা ওই প্রত্যেকটা যদি আপনি অর্ডিন্যান্স নিয়ে আলোচনা করেন তখন আমি বলবো। এই নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিয়ে যদি আলোচনা করেন আপনাকে প্রেক্ষাপটটা দেখতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পরে এস আলমের এপিএস তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে মনসুর সাহেব 15 দিনের বেশি আপনি বাংলাদেশ ব্যাংকে থাকতে পারবেন না, কীভাবে থাকেন সেটা আমরা দেখে নেব। এবং সেটাই ঘটলো, এই সরকার আসার পরে কতদিনের মধ্যে 10 দিনেরও কম সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এরকম একটা মব সৃষ্টি করে তাকে মনসুর সাহেবকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাকে অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হয়েছে ব্যাপারটা তা না, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 যেটা দ্বারা বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়, এই অর্ডারের কোনো ধারা মোতাবেক আপনি এই অপসারণকে দেখাতে পারবেন না যে অমুক ধারা অনুযায়ী, কতগুলো বিষয় আছে তো যে মিসকন্ডাক্ট থাকতে হবে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, দায়িত্ব অবহেলা, দুর্নীতি, অসদাচরণ, অনেকগুলো ব্যাপার আছে, সেটা ওই ধারাগুলো দেখিয়ে যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তখন কিন্তু ওই সুনির্দিষ্ট ধারাগুলো দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনি ইভেন তাকে অপসারণও করেন নাই, কিন্তু আপনি জাস্ট একটা নতুন নিয়োগ দিয়েছেন এবং তাকে একটা অসম্মানজনক ওই জিয়া পরিষদের নামে যারা আওয়ামী ব্যাংকার, যারা আসলে এস আলমের প্রতি এক ধরনের দায়বদ্ধ, তাদেরকে দিয়ে আপনি তাকে অসম্মান করে বের করে দিয়েছেন। এবং এর পরে কী ঘটলো, যাকে আপনি ওখানে বসিয়েছেন তিনি একজন বিশিষ্ট ঋণ খেলাপি, এটা মাথায় রাখতে হবে। তিনি 89 কোটি টাকার তার ব্যাপারে ঋণ পুনঃতফসিল করতে হয়েছিল। তিনি একজন সোয়েটার ব্যবসায়ী এবং তিনি বিজিএমই এর যে বাংলাদেশ ব্যাংক বিষয়ক যে স্থায়ী কমিটি সেটার তিনি একজন সদস্য। ফলে এখানে পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। বাংলাদেশ ব্যাংকের কাজই হচ্ছে রেগুলেশন, ব্যবসায়ীরা বা অন্যান্য এরা ইনভয়েসিংয়ের নামে কোনো ধরনের দুর্নীতি করছে কিনা, জালিয়াতি করছে কিনা, এগুলো দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ, ওভারসি করা। আর আপনি বিজিএমইর ওই ব্যক্তিকে বসানো হচ্ছে এই লোক তো বিজিএমইর স্বার্থই দেখবে। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার যে তিনি আসার পরে প্রথম যে ঘোষণাটা দিয়েছেন, যে মহান ঘোষণাটা দিয়েছিলেন, সেটা হচ্ছে সুদের হার কমাবো। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটা দিয়েছিলেন এবং সেটা করার জন্য একটা মুদ্রা কমিটি একটা মিটিংও ডাকা হয়েছিল সেই কারণে। এবং এই মুহূর্তে সুদের হার কমালে তার যে একটা ড্রাস্টিক বাজে ইম্প্যাক্ট পড়বে অর্থনীতিতে, সে কারণে মুদ্রা কমিটির একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ সাথে সাথে পদত্যাগ করেছিলেন। এই ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে। স্থানীয় সরকার যদি আপনি বলেন, স্থানীয় সরকারে আমরা কি দেখলাম, আপনাকে প্রশাসক বসাতে হবে বুঝলাম, কিন্তু প্রশাসক ছাড়াই কিন্তু এগুলো চলছিল, ঠিক আছে? তাদের যে খুব ওগুলো তো অকার্যকর ছিল প্রতিষ্ঠানগুলো, না খুব একটা অকার্যকর ছিল না। এখন আপনি যেটা করেছেন আসলে কাদেরকে বসিয়েছেন, যাদেরকে আপনি নমিনেশন দিতে পারেন নাই, অথবা যারা নির্বাচনে হেরেছে, এই 2 ক্যাটাগরি আসলে এই জেলা পরিষদ কিংবা উপজেলা পরিষদগুলোতে বসেছে। আবার সিটি কর্পোরেশনে আপনি দিয়েছেন, যেমন ঢাকা দক্ষিণে যাকে আপনি প্রশাসক বসিয়েছেন, সারা ঢাকা দক্ষিণ তাকে মেয়র হিসেবে দেখতে চাই, এই প্রচারণায় সয়লাভ হয়ে গেছে। তো যাকে প্রশাসক বসিয়েছে, আপনি তো অন্তর্বর্তী সরকারের আমলে বললেন কিংস পার্টি এইসব কত কিছু, এখন আপনি যাকে প্রশাসক বসিয়েছেন তিনি ওই প্রশাসকের চেয়ারে বসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তিনি মেয়র ইলেকশন করবেন এবং মসজিদে গিয়ে তিনি ভোট চাচ্ছেন। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি যারা নির্বাচিত মেয়র ছিল, আওয়ামী লীগ তাদেরকে বসতে দেয় নাই, তালা মেরে দিয়েছে এবং তাদেরকে আদালত ব্যবহার করে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এখান থেকে বিএনপির একটা উপলব্ধি ছিল যে ওই দেখবেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতির 11 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে, আমরা কখনো মৃত্যু এবং আদালতজনিত কারণ ছাড়া, মৃত্যুজনিত কারণ এবং আদালতের রায় এই দুটো ছাড়া কখনো আমরা প্রশাসক নিয়োগ দেব না স্থানীয় সরকারগুলোতে। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আমরা কখনো কলমের এক খোঁচে অপসারণ করবো না, এটা তাদের কমিটমেন্ট, কারণ তারা আওয়ামী লীগের ভুক্তভোগী। এখন তারা যে অধ্যাদেশগুলোকে আইন করেছে স্থানীয় সরকারে, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেখানে তারা এই ক্ষমতা রাখছে, ওই যে অধ্যাদেশ সেটাকে হুবহুইভাবে, তখন তো একটা বিশেষ পরিস্থিতি ছিল, আওয়ামী লীগের পলাতক স্থানীয় প্রতিনিধিদেরকে সরানোর জন্য একটা অধ্যাদেশ করতে ছিল সরকারকে। আপনি সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিলেন, আর এই অধ্যাদেশটাতে যেখানে জনপ্রতিনিধি, যাদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, তাদেরকে আপনি কোনো কারণ দেখানো ছাড়া বিনা কারণে অপসারণ করতে পারবেন, সেই ক্ষমতা আপনি আপনার কাছে রাখছেন। এই যে নতুন যেটা আইন হয়েছে, এই আইন কিন্তু পাশ হয়ে গেছে এবং এটা তাদের সরাসরি
তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং 31 দফা এটার সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়াও বাংলাদেশের সংবিধানের 59 ধারার এটার লঙ্ঘন, কারণ 59 অনুচ্ছেদে বলা আছে আমরা একটা স্থানীয় পর্যায়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থাকবে। তো আপনি যদি জনপ্রতিনিধিকে সরিয়ে দিয়ে সেখানে যদি প্রশাসক বসান, এটা তো বেসিক ডেমোক্রেসি আইয়ুবের সেই জায়গায় চলে গেল। কিন্তু বিএনপি কেন এটা করলো? জবাবদিহির যতগুলো অধ্যাদেশ ছিল যেগুলোতে নির্বাহী বিভাগকে আরও স্বচ্ছ হতে হতো বা আরও বেশি তারা আপনার একটু অ্যাকাউন্টেবল হতো জনগণের কাছে, সেই সমস্ত অধ্যাদেশকে তারা আউটরাইট রিজেক্ট করে দিয়ে যেই অধ্যাদেশটা তাদের ক্ষমতা বৃদ্ধি করছে সেই অধ্যাদেশটাকে তারা আইনে পরিণত করেছে। এটা গেল একটা। এর পাশাপাশি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে তারা সংশোধন করে আইনে পরিণত করেছে। প্রথমে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে চায় না, ল্যাপস করে দিতে চেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যখন বিবৃতি দিল এই 2 দিন আগে, তখন তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটাকে আইনে পরিণত করলো, কিন্তু রাতের অন্ধকারে তারা যে কাজটা করেছে এখানে এমন একটা সংশোধনী এনেছে, এর ফলে এস আলম সহ যারা ব্যাংক লুটেরা যারা ছিল মালিক, তারা আবারও ব্যাংকিং খাতে ফিরে আসবে। এবং আপনি জানেন যে মনসুর সাহেবের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল 5টা ব্যাংকে মার্জ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা। এখন এই মার্জিংটা ভেঙে গেল এবং সরকার কিন্তু এই সমস্ত ব্যাংকে 35,000 কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে। ফলে এই যে যারা লুটপাট করেছিল ব্যাংকে, তাদেরকে তো কোনো শাস্তির আওতায় আনা গেলই না, বরং সরকারের এই 35,000 কোটি টাকা তারা এখন আবার পাবে। মানে এটা একটা এক ধরনের আপনি বেইল আউট করলেন তাদেরকে, যেটা ছিল আগের সরকারের উদ্যোগ ছিল এক ধরনের বিনিয়োগ হিসেবে দেখা, যে আমরা আবার ব্যাংকগুলোকে গড়ে তুলব এবং যারা ইতিপূর্বে এই মানে পদ্ধতিগতভাবে ব্যাংক খাতে লুটপাট করেছে তাদেরকে আর ব্যাংকিং খাতে ঢুকতে দেবো না। আপনি তাদেরকে একটা সংশোধনী করে তাদেরকে ঢোকার ব্যবস্থা করলেন, এরা ওই সরকারের ওই 35,000 কোটি টাকায় পেলো। আপনি বলেছেন 2 বছরের মধ্যে তাদেরকে এটা শোধ করতে হবে, কিন্তু আমরা জানি যে তারা আসলে 2 বছরের মধ্যে শোধ করবে না। তারা হচ্ছে এটা 10-15 বছর আবারও লুটপাট, আবারও খাই করে তারপর আবারও তারা এখান থেকে সরে পড়বে। তো এইটা আপনি কেন দিলেন? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে আপনি এবং যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু এস আলমের সাথে তার ব্যবসায়িক পার্টনার, কিন্তু তিনি তাদের শেয়ার হোল্ডিং আছে, এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। তো পুরো জিনিসটা যদি আপনি দেখেন, আবারও সেই লুটপাটের ব্যবস্থা ফেরত আসছে, আবারও আপনি নিজের ক্ষমতা বৃদ্ধি করছেন এবং এস আলম বা নজরুলদের মতো যারা ব্যাংকিং খাতে যারা আসলে ব্যাংকিং খাতের সাথে কোনো সম্পর্ক নেই, যারা আপনি বললেন যে ব্যাংকিং খাতের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আমি পরিচালক বসায় দিচ্ছি, আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে, এই লোকগুলো এভাবে ফুলে ফেপে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে। এই লোকগুলোকে আবার ব্যাংকিং খাতে নিয়ে আসা হচ্ছে ওই ব্যাংকিং রেজুলেশন একটা সংশোধন করার মধ্য দিয়ে। পুরো পরিকল্পনা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু বিএনপির কোনো যে তারা খুব লজিক্যাল কোনো কারণ জনগণকে দেখাতে পারছে সেরকম না। তারা পুরো কাজটাই করছে আসলে এই এস আলমদেরকে আবারও জায়গা করে দেওয়ার স্বার্থে। এবং আপনি জানেন যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে এস আলমের গভীর সম্পর্কের ব্যাপারটা এটা আর কোনো গোপন বিষয় না। যিনি অর্থমন্ত্রী তার সাথে এস আলম গোষ্ঠীর সম্পর্কের ব্যাপারটা এটা সবাই জানে। এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসে প্রথম শোকজ খেয়েছেন আসলে এই এস আলমের গাড়িতে চড়ার কারণে। ফলে পুরো জিনিসটা হলো আবারও এস আলমরা ব্যাক করছে এবং সরকারের একটা একচেটিয়া ক্ষমতা নিজের মধ্যে। আবারও আপনার কাছ থেকে শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে সারওয়ার তুষার আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি অনেকগুলো বৈরী প্রভাব পড়বে আমাদের সরকারের ভাবমূর্তিতেও এক ধরনের প্রভাব পড়বে বলে বলছিলেন। আমরা একটু এই বিষয়ে ব্যারিস্টার শাহেদুল আজম আপনার কাছ থেকে শুনতে চাই, সরকার কি এই বিষয়গুলো বুঝতে পারছে না যে জনগণ এগুলো ভালোভাবে নিচ্ছে না, বা বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এগুলো ক্যাশ করতে পারে বা এগুলো ইস্যু তৈরি করতে পারে, এটা কি সরকার বোঝে না নাকি?